সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের WBT টেস্ট পেপারের পাটিগণিতের মডেল কোশ্চেন পেপার 1 থেকে 20 এবং 4টি স্কুলের পাটিগণিতের অংশগুলো আলোচনা করেছিলাম। যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আছে, প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘোত্তরী প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘোত্তরী প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না। যদি স্কিপ করে করে ভিডিও দেখো তাহলে কিন্তু সব জিনিস বুঝতে পারবে না। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের যার পেজ নম্বর আছে 403 এর পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো, প্রথম প্রশ্ন একের দাগের একের প্রশ্নটা কি বলেছে না, ABC তাদের মূলধন 5:6:8 অনুপাতে বিনিয়োগ করে এবং ব্যবসার সাথে তাদের লভ্যাংশ 5:3:1 অনুপাতে ভাগ করে না। তারা যে সময়ের জন্য বিনিয়োগ করেছিল তাদের অনুপাত বের করতে বলেছে। তাহলে তাদের মূলধনের অনুপাতটা তোমার বলা আছে কত না, মূলধনের অনুপাতটা এটা তোমার বলা আছে 5:6:8 এবং তাদের লাভের অনুপাতটা বলা আছে কত না, লাভের অনুপাতটা বলা হচ্ছে 5:3:1। বলছি তাদের যখন মূলধনটা বিনিয়োগ করেছিল সে বিনিয়োগকালের অনুপাতটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিনিয়োগ কালের অনুপাত। তোমরা কি করে বের করবে, লাভের অনুপাতটা প্রথমে তোমরা লিখে নাও 5:3:1। এরপর কি করবে না, যে মূলধন অনুপাতটা ছিল সেই অনুপাতটা দিয়ে তোমরা ভাগ করে নাও। এটা যদি কাটাকাটি করো 5-1 5, 3-1 3, 3-2 6। এবার কি করবে তোমরা এই হরগুলো লসাগু করে নেবে, অর্থাৎ 2 আর 8 লসাগু করলে কত আসছে 8 আসে। তাই প্রত্যেকটাকে 8 দিয়ে তোমরা গুণ করে নেবে। এই 8 কেটে দাও, 2 4 8, তাহলে 8 অনুপাত চিহ্ন 4 অনুপাত চিহ্ন 1, যেটা তোমার আছে অপশান ডি এর মধ্যে। এবার আসি 2 এর দাগের 1 অঙ্কটা। দেখো, 2 এর দাগের 1 অঙ্কটা কি বলেছে, 1250 টাকার 4% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে। দেখো, এটা করার জন্য তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। তোমরা কি করবে না, যে আসলটা বলে দিয়েছে সেই আসলটা তোমরা প্রথমে লিখে নেবে। এরপর কি করবে না, সুদের হারটা কত দেওয়া আছে দেখো, সুদের হারটা দেওয়া আছে তোমার 4%। তাহলে এখানে লিখবে কি 4/100 লেখো। যেহেতু 2 বছর বলেছে তাই তোমরা 4/100টাকে দুবার লিখে নাও। এবার এটা যদি তুমি কাটাকাটি করো 4×25=100, এটা কাটাকাটি করলে 4×25=100, 25×5=125, অর্থাৎ 50 হলো, 25×2=50। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য তোমার কত বেরোলো না, সেটা হচ্ছে তোমার 2 টাকা। এবার আসি আমরা 3 এর দাগের 1 অঙ্কটা। দেখো, 3 এর দাগের 1 অঙ্কটা কি বলেছে না, বার্ষিক 5% সরল সুদ হারে 7,300 টাকা ধার নিলে দৈনিক 1 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে এখানে তোমরা যদি সরল সুদের সূত্রটা প্রয়োগ করো, অর্থাৎ এখানে তোমার আসল বলে দেওয়া আছে, পি কত বলে দেওয়া আছে না 7,300 টাকা। বার্ষিক সরল সুদের হারটা তোমার বলে দেওয়া আছে কত না 5%। টি সময়টা বলে দেওয়া আছে তোমার 1 দিন। এটাকে আমরা লিখতে পারি 1/365 বছর। এবার আমরা সরল সুদের সূত্রটা যদি প্রয়োগ করি, অর্থাৎ I = PRT/100, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I = P মানে হচ্ছে 7,300, আর হচ্ছে তোমার 5%, টিটা হচ্ছে 1/365 × 100। তাহলে এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দাও, 5 দিয়ে এটা কাটাকাটি করলে আসছে 73, 73 কেটে যায়, তো কত আসছে তোমার 1 টাকা। যেটা তোমার প্রশ্নে বলা আছে এর সুদ হবে 1 টাকা। তাহলে বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা তোমার সত্য হবে। এবার আসি 4 এর দাগের 1 অঙ্কটা। দেখো, 4 এর দাগের 1 অঙ্কটা কি বলেছে, যদি ABC এমন কিছু টাকা হয় যা একই সময়ের জন্য এবং একই হার সুদে বছরের এর সরল সুদ। এবার আসি 4 এর দাগের 1 অঙ্কটা। দেখো, 4 এর দাগের 1 অঙ্কটা কি বলেছে, যদি ABC এমন কিছু টাকা হয় যা একই সময়ের জন্য ও একই হার সুদে এর সরল সুদ B এবং B এর সরল সুদ C হয়, তবে ABC এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে।
এখানে দেখো দুটো পার্টে অঙ্কটা আমরা করব। তাহলে প্রথম ক্ষেত্রে তোমার কি বলা আছে না, প্রথম ক্ষেত্রে এখানে তোমার আসল অর্থাৎ পিটা বলা আছে তোমার কত না এ টাকা, বার্ষিক সরল সুদের হার এটা আমরা ধরে নিচ্ছি, ধরি বার্ষিক সরল সুদের হার, এটা R% সমান আমরা R%ই ধরে নিচ্ছি। সময়টা আমরা ধরে নিচ্ছি, সময় টি সমান আমরা ধরে নিচ্ছি টি বছর। এখানে মোট সুদ এটা আই সমান বলে দেওয়া আছে কত না বি টাকা। তাহলে সরল সুদের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এখানে আই জায়গায় কত বসাবে, বি সমান পিটা হচ্ছে এ আর টি বাই 100। তাহলে এটা যদি তোমরা কোনাকুনি গুণ করে দাও তাহলে এ আর টি সমান সমান হচ্ছে কত না 100 বি। তাহলে এখান থেকে এর মান তোমার কত বেরোচ্ছে না 100 বি বাই আর টি। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি করব, দ্বিতীয় ক্ষেত্রে আসল বলা আছে তোমার বি টাকা, বার্ষিক সরল সুদের হার, এটা R% সমান আমরা R%ই ধরে নিচ্ছি। সময় টি সমান এটা আমরা টি বছরই ধরে নিচ্ছি। আর এখানে মোট সুদ অর্থাৎ আইটা তোমার বলা আছে কত না সি টাকা। তাহলে এখানেও যদি আমরা সরল সুদের সূত্রটা প্রয়োগ করি অর্থাৎ আই সমান পি আর টি বাই 100 হয়। তাহলে আইয়ের জায়গায় কত বসাবে সি, পিটা কত তোমার বি আর টি বাই 100। এবার তোমরা কি করবে না এই 1 নম্বর আর 2 নম্বর এটাকে তুমি যদি আমরা 1 নম্বর দিই, এটাকে তোমরা যদি 2 নম্বর দাও তাহলে 1 আর 2 এর উভয় পক্ষটা গুণ করে নেবে। তাহলে 1 আর 2 যদি গুণ করো তাহলে 1 আর 2 গুণ করলে কি পাবে, দেখো এর 1 এর বাম দিকে আছে এ আর 2 এর বাম দিকে আছে সি। তাহলে এ সি সমান সমান আমরা লিখতে পারি কত না 100 বি বাই আর টি ইন্টু সি এর মান কত না বি আর টি বাই এখানে 100। তাহলে এই 100 কেটে দাও, এই আর টি কেটে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এসি সমান বিবি গুণ করলে কত আসছে বি স্কোয়ার। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগে 2 অঙ্কটা করবো। দেখো 4 দাগে 2 অঙ্কটা কি বলেছে না অজয় 7 মাসে এম টাকা খাটায় এবং বছরের বাকি সময়ে এন টাকা খাটায়। সোহেল 9 মাসে এন টাকা খাটায় এবং বছরের বাকি সময় এম টাকা খাটায়। যদি বছরের শেষে দেখা যায় দুজনের লভ্যাংশ সমান তাহলে এম এবং এন এর মধ্যে সম্পর্ক কি হবে। তাহলে এখানে তোমার বলা আছে অজয়ের এম টাকা 7 মাস খাটে এবং বছরের বাকি সময় বলেছে। তাহলে দেখো 7 মাস আছে, 1 বছর মানে 12 মাস, তাহলে 12 মাস থেকে 7 মাস বাদ দিলে কত 5 মাস হয় এবং সেই টাকাটা খাটা পরিমাণটা কত না এন টাকা। তাহলে এন টাকাটা খাটাচ্ছে কত না তোমার কত হবে না 5 মাস। এবার সোহেলের এন টাকা কি বলেছে না এন টাকা তোমার হচ্ছে 9 মাস খাটায় এবং এম টাকা বাকি সময়। তাহলে 1 বছর থেকে 9 মাস বাদ দিলে কত পড়ে থাকে তোমার 3 মাস, অর্থাৎ 3 মাস খাটে। যেহেতু তাদের লভ্যাংশটা সমান তার মানে মূলধনের অনুপাত মানে লভ্যাংশ অনুপাত। তাহলে এখানে যেহেতু কি বলা আছে তোমার লভ্যাংশ সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব তাহলে অজয়ের মূলধনটা তোমার কথা হচ্ছে না এম ইন্টু 7 প্লাস এন ইন্টু 5, এটা সমান সমান তোমরা লিখতে পারো এন ইন্টু 9 প্লাস এম ইন্টু 3। এবার এটা যদি তোমরা ক্যালকুলেশন করলো তাহলে 7m প্লাস 5n সমান সমান 9n প্লাস 3m। এবার এমগুলো যদি বাম দিকে নিয়ে আসি তাহলে 7m মাইনাস অফ 3m সমান সমান 9n মাইনাস অফ 5n। এটা বিয়োগ করলে আসছে 4m সমান সমান এটা আসছে 4n।
তাহলে উভয় পক্ষ থেকে 4 যদি কেটে দেওয়া হয় তাহলে m সমান n। এটা হচ্ছে তোমার m ও n এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ m সমান n। এবার আমরা বেথুন কলেজিয়েট স্কুল, যার পেজ নম্বর হচ্ছে 406, এর পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন 1 প্রশ্ন কি বলেছে না, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার মূলধন অর্থাৎ পিটা তোমাকে বের করতে বলেছে, বার্ষিক সরল সুদের হার যেটা তোমার বলে দেওয়া যাচ্ছে R%, সময় t এটা তোমার বলে দেওয়া যাচ্ছে n বছর, এবং মোট সুদ I এটা তোমার বলে দেওয়া আছে PNR বাই 25। এবার সরল সুদের সূত্র তোমরা যদি প্রয়োগ করো অর্থাৎ I সমান সমান PRT বাই 100, তাহলে এখান থেকে I মানে তোমার কি লিখতে পারো PNR বাই 25 সমান সমান পিটা তুমি বের করবে, 8টা আরই আছে, টিটা হচ্ছে তোমার n বাই 100। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে n কেটে দাও, আর কেটে দাও, 25 4 100। তাহলে এটাকে কোনাকুনি গুণ করলে তুমি কি পাচ্ছ, ক্যাপিটাল P সমান 4 ইন্টু স্মল p, অর্থাৎ তোমার মূলধন কত না 4p টাকা, যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে। এবার আসি আমরা 2 দাগের 1 অঙ্কটা। দেখো 2 দাগের 1 অঙ্কটা কি বলেছে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণটা কি হবে না সমান হবে। তোমরা মনে রাখবে 1 বছরের ক্ষেত্রে সরল সুদে যা এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কি হয় সর্বদা সমান হবে, কিন্তু 1 বছরের পর যদি অর্থাৎ 1 বছরের বেশি যদি হয় তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সর্বদা কিন্তু বেশি হবে। এবার আসি আমরা 3 দাগের 2 অঙ্কটা। দেখো 3 দাগের 2 অঙ্কটা কি বলেছে না, শ্রেয়া ও পৌশালী যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শেয়ার প্রতি হয় 45 টাকা। এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে বলেছে। তাহলে এখানে তোমার কে কে আছে, শ্রেয়া ও পৌশালী। এদের মূলধনের যে অনুপাতটা সেটা আমরা প্রথমে লিখি, মূলধনের অনুপাত। এটা তোমার কত টাকা বলা আছে না, একজনের হচ্ছে 1500 টাকা, শেয়ার 1500 টাকা এবং পৌশালীর হচ্ছে 1000 টাকা। তোমরা যদি এরকম দুটো করে শূন্য বাদ দিয়ে দাও, এটা 5 দিয়ে কাটাকাটি করলে তোমার আসছে কত, 5 3 15, 5 2 10। এবার তোমার মোট ক্ষতি কত টাকা বলেছে না 75 টাকা ক্ষতি বলেছে, তাহলে শেয়ার ক্ষতি তোমাকে বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শেয়ার ক্ষতি হবে কত টাকা, মোট ক্ষতি কত টাকা হয়েছে 75 টাকা। শেয়ার মূলধনের আনুপাতিক ভাগ যদি বের করি তাহলে কত আসবে না 3/5। তাহলে 5 দিয়ে কাটাকাটি করো, 5 15 75, 3 15 45 টাকা, যেটা তোমার প্রশ্নের বিবৃতির সঙ্গে মিলে যাচ্ছে। তাই বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা তোমার সত্য হবে। এবার আমরা 4 দাগের 1 অঙ্ক করবো। দেখো 4 দাগের 1 অঙ্কটা কি বলেছে, একটি যৌথ ব্যবসার মোট মূলধনের 1/2 অংশ এ 1/3 অংশ বি এবং বাকি অংশ সি এর। ব্যবসায় মোট ক্ষতি যদি 2400 টাকা হয় তবে সি এর ক্ষতির পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি মোট মূলধন, ধরি মোট মূলধন এটা সমান আমরা x টাকা ধরে নিলাম। তাহলে এখানে এর মূলধন কত বলেছে না, এর মূলধন বলেছে মোট মূলধনের 1/2 অংশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x × 1/2 অর্থাৎ x/2 টাকা, এটা হচ্ছে এর মূলধন। বি এর মূলধন কত বলেছে না, মোট মূলধনের 1/3 অংশ হচ্ছে বি অর্থাৎ x/3 টাকা, এবং বাকি অংশ হচ্ছে সি এর মূলধন। তাহলে এখান থেকে বলতে পারি সি এর মূলধন, মোট মূলধন আমাদের x টাকা ছিল মাইনাস অফ এই দুটোর যোগফল অর্থাৎ x/2 প্লাস x/3 এত টাকা। এটা যদি আমরা লসাগু করি, 2 আর 3 লসাগু হচ্ছে 6, তাহলে 2 3 6, 3 2 6, এটা আসছে x মাইনাস 5x/6। এটা যদি ক্যালকুলেশন করো 6 আসছে, তাহলে 6x মাইনাস 5x সমান হচ্ছে কত আসছে তোমার না x/6 টাকা। এবার এখান থেকে আমরা ABC এর মূলধন অনুপাতটা বের করে নেব। তাহলে ABC এর মূলধনের অনুপাতটা কত হবে, এর মূলধন কত ছিল না x/2 টাকা, বি এর ছিল x/3 টাকা, সি এর ছিল x/6 টাকা। প্রত্যেকটা থেকে আমরা x গুলোকে যদি বাদ দিয়ে দিই, এবার 2 3 6 লসাগু কত হয় না 6 দিয়ে প্রত্যেকটাকে তোমরা গুণ করে নেবে। তাহলে 6 × 1/2,
6 ইন্টু 1-এর 3, 6 ইন্টু 1-এর 6, 6 6 কেটে দাও, 3 2-এ 6 হলো, 2 3-এ 6 হলো। তাহলে অনুপাতটা তোমার কত বেরোলো? 3:2:1। তোমাকে এখানে মোট ক্ষতি কত বলা আছে? না মোট ক্ষতি হচ্ছে তোমার 2400 টাকা। মোট ক্ষতি সমান হচ্ছে 2400 টাকা। তাহলে এখান থেকে কার ক্ষতি বের করতে বলেছে? না সি এর ক্ষতির পরিমাণটা তোমাকে বের করতে বলেছে। তাহলে সি এর ক্ষতি কত হবে? তাহলে সি এর ক্ষতি সমান সমান 2400 ইন্টু এর আনুপাতিক ভাগের কত হবে? না 1-এর 6, অর্থাৎ 1-এর 6। এটা কাটাকাটি করো, 6 4-এ 24, অর্থাৎ সি এর ক্ষতি তোমার 400 টাকা। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4-এর দাগের 5-এর অঙ্কটা করব। দেখো 4-এর দাগের 5-এর অঙ্কটা কি বলেছে? না বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়, কত বছরে ওই টাকা 4 গুণ হবে? তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল পি, এটা সমান আমরা ধরে নিচ্ছি x টাকা। আরও ধরে নিচ্ছি আমরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% সমান আমরা r% ধরে নিলাম। এখানে সময় n সমান বলে দেওয়া আছে n বছর, সমূল চক্রবৃদ্ধি, এটা কি বলা আছে? না আসল দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2x টাকা। তাহলে এখান থেকে আমরা প্রথম শর্তানুসারে কি লিখতে পারি? না সমূল চক্রবৃদ্ধির সূত্র তোমরা নিশ্চয়ই জানো, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা সমান সমান a। তাহলে এখানে যদি তোমরা মানগুলো বসিয়ে দাও, p এর জায়গায় x 1 + y/100 হোল টু দি পাওয়ার n, এটা সমান কত? 2x। তাহলে উভয় পক্ষ থেকে এই x যদি কেটে দাও, তাহলে 1 + y/100 হোল টু দি পাওয়ার n, এটা সমান সমান 2। এটা তোমার 1 নম্বর সমীকরণ, নাম দিয়ে রাখো। এবার বলেছে কত বছরে তোমার টাকাটা 4 গুণ হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি জেড বছরে মূলধন 4 গুণ হবে। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় শর্তানুসারে কি বলতে পারি? আবার যদি আমরা সমূল চক্রবৃদ্ধি সূত্র প্রয়োগ করি, অর্থাৎ p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা সমান সমান a। তাহলে এখানে p এর জায়গায় কি বসিয়ে দেবে? না x 1 + r এর জায়গায় হচ্ছে y/100 হোল টু দি পাওয়ার n এর জায়গায় z বসিয়ে দাও। আর কত গুণ বলেছে? না 4 গুণ, অর্থাৎ 4x। তাহলে উভয় পক্ষ থেকে তোমরা x বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে 1 + y/100 হোল টু দি পাওয়ার z, এই 4টাকে তোমরা লিখতে পারো 2²। আবার এই 2 মানে তোমরা কত জানো? এটা, অর্থাৎ 1 + y/100 হোল টু দি পাওয়ার 2, তার সঙ্গে কত গুণ ছিল তোমার? n। এবার লক্ষ্য করে দেখো, এখানে নিধানগুলো সমান, তাহলে উপরের খাতগুলো কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো z সমান সমান হচ্ছে 2n। এখান থেকে উত্তর হচ্ছে কত তোমার? না 2n বছরে 4 গুণ হবে। এটা হচ্ছে তোমার উত্তর। মাধ্যমিকের WBT টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দীর্ঘতরী প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতরী প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।